নমস্কার। সপ্তাহের সেরা গল্পে আপনাকে সাদর স্বাগত জানাই। বাংলা সাহিত্যের সেরা উপন্যাস, সেরা গল্প পাঠের এক একটি উপস্থাপনায় আমাদের প্রয়াস থাকবে আপনার সময়টুকু গল্প শোনার সেরা সময় করে তুলতে। আমাদের এই প্রয়াস আপনাকে আনন্দ দিলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই ইউটিউব চ্যানেলের যাবতীয় উপস্থাপনার স্বত্বাধিকারী সুশীল মজুমদার ক্রিয়েশনস। কোথাও এই ইউটিউব চ্যানেলের উপস্থাপনাগুলির কোনো অংশ সম্প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আজ আপনাদের জন্য বাছাই করে এনেছি প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেরা গল্প জলসাঘর। আসুন শুরু করা যাক আজকের গল্প। ভোর ৩টার সময় নিয়মিত শয্যা ত্যাগ করিয়া বিশ্বম্ভর রায় ছাদে পায়চারি করিতেছিলেন। পুরাতন খানসামা অনন্ত গালিচার আসন ও তাকিয়া পাতিয়া ফর্সি ও তামাক আনিবার জন্য নিচে চলিয়া গেল। বিশ্বম্ভর চাহিয়া একবার দেখিলেন, কিন্তু বসিলেন না। নতশিরে যেমন পদচারণা করিতেছিলেন তেমনই করিতে থাকিলেন। অদূরে রায়বাড়ির কালী মন্দিরের তলদেশে শুভ্র স্বচ্ছ সলিলা গঙ্গা ক্ষীণ ধারায় বহিয়া চলিয়াছে। আকাশের পূর্ব দক্ষিণ কোণে শুকতারা ধক ধক করিয়া জ্বলিতেছিল। পশ্চিম দক্ষিণ কোণে ওই তারাটির সহিত যেন দীপ্তির প্রতিযোগিতা করিয়াই এই অঞ্চলের হালে বড়লোক গাঙ্গুলি বাবুদের প্রাসাদ শিখরে বহুশক্তি বিশিষ্ট একটি বিজলি বাতি অকল্পিতভাবে জ্বলিতেছিল। ঢং 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 করিয়া গাঙ্গুলি বাবুদের ছাদে ৩টার ঘড়ি এতক্ষণে পেটা হইল। পূর্বে ২০০ বৎসর ধরিয়া এ অঞ্চলে ঘড়ি বাজিত রায়বাবুর বাড়িতে, এখন আর বাজে না। এখন বিশ্বম্ভর বাবুর ঘুম ভাঙে অভ্যাসের বশে আর পারাবতের গুঞ্জনে। শুকতারা আকাশে দেখা দিলেই উহাদের কলরব শুরু হয়। ভোরের বাতাসের সঙ্গে একটি অতি মিষ্ট গন্ধ ভাসিয়া আসিতেছে। বসন্ত সমারোহ করিয়া রায়বাড়িতে আর আসে না। তাহার পাদ্য অর্ঘ্য দিবার মতো শক্তিও রায়বংশের নাই। মালির অভাবে ফুলের বাগান শুকাইয়া গিয়াছে। আছে মাত্র কয়টা বড় গাছ, মুচকুন্দ, বকুল, নাগেশ্বর, চাপা। সেগুলিও এই বংশের মতোই শাখা প্রশাখাহীন, এই প্রকাণ্ড ফাটল ধরা প্রাসাদখানার মতোই জীর্ণ। সত্য সত্যই কয়টা গাছের কাণ্ডের মধ্যে গহ্বরও দেখা দিয়াছে। সেই জীর্ণ শাখার প্রান্তে বসন্ত দেখা দেয় না গাছগুলিই বসন্তকে ধরিবার চেষ্টা করে কে জানে। আস্তাবল হইতে একটি ঘোড়া ডাকিয়া উঠিল। ফর্সির মাথার কলিকা বসাইয়া নলটি হাতে ধরিয়া অনন্ত খানসামা ডাকিল, হুজুর। বিশ্বম্ভর বাবুর চমক ভাঙিল। বলিলেন, ধীরে ধীরে গালিচায় বসিতেই অনন্ত নলটি তাহার হাতে আগাইয়া দিল। নিচে ঘোড়াটা আবার ডাকিয়া উঠিল। নলে দুই একটা মৃদু টান দিয়া বিশ্বম্ভর বাবু বলিলেন, মুচকুন্দ ফুল ফুটতে আরম্ভ হয়েছে, শরবতের সঙ্গে দিবি আজ থেকে। মাথা চুলকাইয়া অনন্ত বলিল, আগে পাকেনি এখনো পাবড়িগুলো। ওদিকে আস্তাবলে ঘোড়াটা অসহিষ্ণুভাবে ডাকিয়া উঠিতেছিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া
রায় ঈষৎ বিরক্তি ভরেই বলিলেন, নিতে ব্যাটার কি বুড়ো বয়সে ঘুম বেড়েছে নাকি? যা দেখি নিতাকে ডেকে দে। তুফান চটপট করছে, ডাকছে, শুনছিস না? তুফান ওই ঘোড়ার নাম। রায়বাড়ির 9টি আস্তাবলের মধ্যে এই একটা ঘোড়া অবশিষ্ট আছে। বৃদ্ধ তুফান 25 বৎসর পূর্বের অসম সাহসী জোয়ান বিশ্বম্ভর রায়ের দুর্দান্ত বাহন। সেকালে কেন, 2 বৎসর পূর্বেও দেশ দেশান্তরের পথচারী বাদশাহ সড়কের উপর প্রকাণ্ড সাদা ঘোড়ার পিঠের মাথায় পাগড়ে বাঁধা গৌরবর্ণ বীর বপু আরোহীকে দেখিয়া এদেশের লোককে জিজ্ঞাসা করিত, কে হে উনি? লোক বলিত, আমাদের রাজা উনি, বিশ্বম্ভর রায়। বড় দরের শিকারী, বাঘ মারা ওর খেলা। অপরিচিত পথিক সসম্ভ্রমে চোখ তুলিয়া দেখিত সাদা ঘোড়া তাহার আরোহীকে লইয়া দূরান্তরে মিলাইয়া গিয়াছে। দূরে উড়িতেছে শুধু ধুলার এক কুণ্ডলী। একটা প্রক্ষিপ্ত ঘূর্ণি যেন পাক দিতে দিতে দিগন্তে মিশিবার জন্য ছুটিয়াছে। নিত্য নিয়মিত দুর্দান্ত তুফান বিশ্বম্ভর রায়কে লইয়া ভোরে বাহির হইত। 2 বৎসর পূর্বে যেদিন মহাজন গাঙ্গুলিরা মহাসমারোহ করিয়া গ্রামে গ্রামে ঢোল শহরত দ্বারা দখল ঘোষণা করিল, সেই দিন হইতে দেখা গেল তুফানের পিঠে সওয়ার শূন্য। নিতাই সহিস লাগাম ধরিয়া তুফানকে টহল দিয়া ঘুরাইয়া আনিতেছে। নায়েব তারাপ্রসন্ন বলিয়াছিল, আপনার এতদিনের অভ্যাস ছাড়লে শরীর। বিশ্বম্ভরের দৃষ্টি দেখিয়া তারাপ্রসন্ন কথা শেষ করিতে পারে নাই। রায় উত্তর দিয়াছিলেন 2টি কথায়। ছি, তারাপ্রসন্ন। অনন্ত নিচে যাইতেছিল। বিশ্বম্ভর আবার ডাকিলেন, শোন। অনন্ত ফিরিল। বাবু বলিলেন, নিতাই কাল বলছিল তুফান নাকি দানা পুরো পাচ্ছে না। ছোলা এবার ভালো হয়নি, তাই নায়েববাবু বললেন। আবার ফর্সিতে গোটা কয় টান মারিয়া বলিলেন, তুফান কি খুব রোগা হয়ে গেছে? অনন্ত মৃদুস্বরে বলিল, না, তেমন কই। কিছুক্ষণ পরে আবার বলিলেন, দানা পুরোই দিবি, বুঝলি? নায়েবকে আমার নাম করে বলবি। যা, তুই নিতাইকে ডেকে দে। অনন্ত চলিয়া গেল। তাকিয়ার উপরে ঠেস দিয়া ঊর্ধ্ব মুখে বিশ্বম্ভরবাবু আকাশের দিকে চাহিয়া রহিলেন। নলটা পাশে পড়িয়া আছে। আকাশের তারাগুলি একের পর এক নিবিয়া আসিতেছিল। বিশ্বম্ভর অন্যমনস্কভাবে বোধ করি আপনার প্রশস্ত বুকে হাত বুলাইতে আরম্ভ করিলেন। 1, 2। প্রথম দিন তুফানের পিঠে সওয়ার হইতে গেলে এই পাজরখানাতেই ধাক্কা লাগিয়াছিল। সে কি রূপ তুফানের, সে কি দুর্দান্তপনা! শান্ত হইত সে শুধু বাজনার শব্দে। বাজনা বাজিলে সে কখনো বেতালা পা ফেলে নাই। ঘাড় বাঁকাইয়া সে কি নৃত্য তাহার! বিশ্বম্ভরবাবু উঠিয়া পড়িলেন। আজ 2 বৎসর তিনি নিচে নামেন নাই। খড়ম জোড়াটা পায়ে দিয়া রায় দোতলায় নামিলেন। চক মিলানো বাড়ির সুপরিসর সুদীর্ঘ বারান্দা রায়ের বলিষ্ঠ পদের খড়মের শব্দে মুখরিত হইয়া উঠিল। বারান্দায় সারি সারি থামের মাথায় খড়খড়ি হইতে কতগুলা চামচিকা ফরফর করিয়া উড়িয়া গেল। এপাশে অন্ধকার তালাবন্ধ ঘরগুলোর ভিতরেও চামচিকার শব্দ পাওয়া যাইতেছিল। ছাদের সিঁড়ির পাশেই বিছানা ঘর। তুলার টুকরা বারান্দায় পড়িয়া আছে। তাহার পরই একটা দুর্গন্ধ। এটা ফরাস ঘর। জাজিম, শতরঞ্চি, গালিচা থাকে। বোধহয় কিছু পচিয়া থাকিবে। পরের ঘরটায় চামচিকার পক্ষ তাড়নের শব্দের সঙ্গে ঝুনঝান উঠিতেছে। বাতি ঘর এটা।
বেলোয়ারি ঝাড়ের কলমগুলি বোধ হয় দুলিতেছে। ইহার পরই এপাশের কোণের ঘরটা ছিল ফরাস বরদারের। এই সমস্ত জিনিসের ভার ছিল তাহার উপর। ঘরখানা শূন্য পড়িয়া আছে। পূর্বমুখে রায় মোড় ফিরিলেন। পত্তনিদার মহলেটা। রায়দের দপ্তরে বিভিন্ন জেলার বড় বড় ধনী পত্তনিদার ছিল। 500 হইতে 5000 টাকা খাজনা রাখিত, এমন পত্তনিদারের অভাব ছিল না। তাহারা আসিলে এইখানে তাহাদের বাসস্থান দেওয়া হইত। বারান্দার দেওয়ালে বড় বড় ছবি টাঙানো রহিয়াছে। মুখ তুলিয়া রায় একবার দেখিলেন। প্রথমখানার ছবি নাই, কাচ নাই, শুধু ফ্রেমখানা ঝুলিতেছে। দ্বিতীয়খানার কাচ নাই, তৃতীয়খানার স্থান শূন্য। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রায় আবার নতমুখে চলিলেন। উপরে কড়ির মাথায় পায়রাগুলি অবিরাম গুঞ্জন করিতেছে। পূর্বমুখে বারান্দার প্রান্তেই সিঁড়ি। সিঁড়ি বাহিয়া রায় নিচে আসিয়া নামিলেন। 2 বৎসর পর আজ আবার তিনি নিচে নামিলেন। সেরেস্তাখানার সারি সারি ঘরে রায়বংশের রাশি রাশি কাগজ বোঝাই হইয়া আছে। 7 রায়ের ইতিহাস। বিশ্বম্ভর রায় জমিদার বংশের 7ম পুরুষ। অন্ধকারের মধ্যে রায় ঈষৎ হাসিলেন। তাহার মনে পড়িল রায়বংশের আদি পুরুষের কথা। তিনি নাকি বলিতেন, মা লক্ষ্মীকে বাঁধতে হলে মা সরস্বতীর দয়া চাই। কাগজের উপর কালির গুটির শেকল ও বড় কঠিন শেকল। হিসেব নিকেশের শেকল ঠিক রেখো, চঞ্চলার আর নড়বার ক্ষমতা থাকবে না। তিনি ছিলেন নবাব দরবারের কানুঙ্গ। কাগজ, কলম, কালি সবই ছিল, কিন্তু মা লক্ষ্মী চলিয়া গিয়াছেন। বারান্দার শেষ প্রান্তে একটা কুকুর কোথায় অন্ধকারে শুইয়াছিল। সেটা ঘেউ ঘেউ শব্দে চিৎকার করিয়া উঠিল। রায় গ্রাহ্য করিলেন না, অগ্রসর হইয়া চলিলেন। কুকুরটার ঘেউ ঘেউ থামিয়া গেল। সে লেজ নাড়িয়া বারবার ঘুরিয়া ঘুরিয়া রায়কে প্রদক্ষিণ করিতে করিতে তাহার সহিত চলিতে আরম্ভ করিল। কুকুরটা শখ করিয়া কেহ পোষে নাই। রায়বাড়ির উচ্ছিষ্ট ভোজি কুকুরের সন্ততি কেহ। কাছারির দেউড়ি পার হইয়া দক্ষিণে গোশালা, বামে আস্তাবল, তাহার ওদিকে দেবতাদের মন্দির। রায় ডাকিলেন, নিতাই। হুজুর। তুফানের উচ্চ রেশা রবে জবাব ঢাকা পড়িয়া গেল। ওদিক হইতে একটা হাতির গর্জন শোনা গেল। রায় অগ্রসর হইয়া তুফানের সম্মুখে গিয়া দাঁড়াইলেন। অস্থিরভাবে পা ঠুকিয়া ডাক দিয়া বৃদ্ধ তুফান শিশুর মতো চঞ্চল হইয়া উঠিল। তাহার মুখে হাত বুলাইয়া রায় বলিলেন, তুফান মাথাটা মনিবের হাতে ঘষিতে লাগিল। ওদিকে হাতিটা অস্থির হইয়া উঠিয়াছে। ক্রমাগত ডাকিয়া ডাকিয়া সে পায়ের শেকল ছিঁড়িবার চেষ্টা করিতেছিল। মাহুব রহমত প্রভুর সাড়া পাইয়া উঠিয়া আসিয়া আপনার হাতের নিকট দাঁড়াইয়াছিল। সে অতি অনুযোগের সুরে বলিল, হুজুর, ছোট গিন্নি শিকল ছিঁড়ে ফেলবে। হস্তিনীটির নাম ছোট গিন্নি। বিশ্বম্ভর বাবুর মায়ের বিবাহের যৌতুক এই ছোট গিন্নি। তখন নাম ছিল মতি, কিন্তু কর্তা ধনেশ্বর রায় স্বীকার করিয়া ফিরিয়া মতি বলিতে পাগল হইয়া উঠিলেন। মতি একটা চিতা বাঘকে শুঁড়ে ধরিয়া পদদলিত করিয়াছিল। মতির প্রতি যত্নের আধিক্য দেখিয়া বিশ্বম্ভরের মা তাহার নাম দিয়াছিলেন সতীন। কর্তা বলিয়াছিলেন, সেই ভালো রায় গিন্নি, ওর নাম থাকুক গিন্নি।
বিশ্বম্ভরবাবুর মা বলিয়াছিলেন, শুধু গিন্নি নয়, ছোট গিন্নি, ও তোমার দ্বিতীয় পক্ষ। রহমতের কথায় বিশ্বম্ভরবাবু তুফানকে ছাড়িয়া ছোট গিন্নির সম্মুখে গেলেন। পিছনে তুফানের অসন্তুষ্ট রেশা রব ধ্বনিত হইয়া উঠিল। রায় ছোট গিন্নিকে বলিলেন, কি গো মা লক্ষ্মী? ছোট গিন্নি আপনার সুরখানি বাঁকাইয়া রায়ের সম্মুখে ধরিল। এটুকু তাহাকে সওয়ার হইবার জন্য অনুরোধ। রায় হাতিতে উঠিতেন সুর বাহিয়া। রায় তাহার সুরে হাত বুলাইয়া বলিলেন, এখন নয় মা, এখন নয়, লক্ষ্মী মেয়ে। ছোট গিন্নি কথা বুঝিল। সে সুরখানি রায়ের কাঁধের উপর রাখিয়া লক্ষ্মী মেয়েটির মতোই শান্তভাবে দাঁড়াইয়া রহিল। রায় কহিলেন, নিতাই, তুফানকে ঘুরিয়ে নিয়ে আয়। একান্ত সংকোচ ভরে নিতাই বলিল, তুফান আর আজ যাবে না হুজুর, আপনাকে দেখেছে, আপনি সওয়ার না হলে। রায় এ কথার কোনো জবাব দিলেন না। ছোট গিন্নি সুরে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, লক্ষ্মী মেয়ে, মা আমার লক্ষ্মী মেয়ে। অকস্মাৎ নিস্তব্ধ প্রত্যুষের স্তব্ধতা ভঙ্গ করিয়া বিচিত্র সঙ্গীতে কোথাও ব্যান্ড বাজিয়া উঠিল। সচকিত রায় ছোট গিন্নির সুরখানি নামাইয়া দিয়া সরিয়া আসিয়া বলিলেন, ব্যান্ড বাজে কোথায় রে? গাঙ্গুলি বাড়ির বাবুর ছেলের ভাত। তুফান তখন ঘাড় বাঁকাইয়া তালে তালে নাচিতে শুরু করিয়াছে। রায় মৃদু হাসিয়া তাহার নিকট গিয়া দাঁড়াইলেন। পিছনে ছোট গিন্নির পায়ের শিকলও তালে তালে নুপুরের মতো বাজিতেছিল। ঝুম ঝুম ঝুম। রায় দেউড়ি পার হইয়া অন্ধকার পুরীর মধ্যে গিয়া প্রবেশ করিলেন। দোতলায় উঠিয়া তিনি ডাকিলেন, অনন্ত, হুজুর। নায়েবকে ডেকে দে। রায় ছাদে গিয়া বসিলেন। প্রৌঢ় নায়েব তারা প্রসন্ন আসিয়া নীরবের সম্মুখে দাঁড়াইতেই তিনি বলিলেন, মহিম গাঙ্গুলির ছেলের অন্নপ্রাশন? আগে হ্যাঁ। নিমন্ত্রণ পত্র করেছে বোধ হয়। হ্যাঁ। একখানা গিনি আর থালা, একখানা কাঁসার থালাই পাঠিয়ে দেবে। তারা প্রসন্ন নীরবে দাঁড়াইয়া রহিল। প্রতিবাদ করিবার সাহস তাহার ছিল না, কিন্তু ব্যবস্থাও বেশ মনঃপূত হয় নাই। মোহর একখানা আমার কাছ থেকে নিয়ে যেও। নায়েব চলিয়া গেল। রায় নীরবে বসিয়া রহিলেন। অনন্ত আসিয়া কলিকা পাল্টাইয়া দিয়া নলটি ধরিয়া বলিল, হুজুর। রায় অভ্যাস মতো হাতটি বাড়াইয়া দিলেন। তারপর বলিলেন, ছোট গিন্নির পিঠের গদি, জাজিম, ঘণ্টা বের করে দিবি। নায়েব যাবেন গাঙ্গুলি বাড়ি লৌকত দিতে। 3 পুরুষ ধরিয়া রায়েরা করিয়াছিলেন সঞ্চয়। 4র্থ পুরুষ করিয়াছিল রাজত্ব। 5ম ও 6ষ্ঠ পুরুষ করিলেন ভোগ ও ঋণ। 7ম পুরুষ বিশ্বম্ভরের আমলেই রায়বাড়ির লক্ষ্মী সে ঋণ সমুদ্রে তলাইয়া গেলেন। বিশ্বম্ভর লক্ষ্মীহীন দেবরাজের মতো শুধু বসিয়া বসিয়া দেখিলেন। শুধু এই মাত্র নয়, রায়বংশ এই 7ম পুরুষে নির্বংশও হইয়া গেল। জেলার জর্জ কোর্ট ও হাইকোর্টের বিচারের নির্দেশ মতো রায়বংশের লক্ষ্মী তখন ঝাঁপি হাতে দুয়ারে দাঁড়াইয়াছেন, অপেক্ষা মাত্র প্রিভি কাউন্সিলের আদেশের। পুত্রের উপনয়ন উপলক্ষে বিপুল উৎসবে রায়বাড়ি মুখরিত হইয়া উঠিল। দান ভোজন বিলাস ব্যাসন চলিয়াছিল পূর্ণিমার জোয়ারের মতো। তারপরই পড়িল ভাঁটা। ভাঁটার টানে রায়বংশের সমস্ত প্রবাহটুকু নিঃশেষ হইয়া গেল। 7 দিনের দিন বিলাস হইয়া উঠিল বিষ। বাড়িতে কলেরা দেখা দিল। তাহার পর 7 দিনের মধ্যে রায়গিন্নি, 2 পুত্রকন্যা, কয়েকজন আত্মীয় সব শেষ হইয়া গেল। শুধু বিশ্বম্ভর রায়
বিন্ধ্যগিরির অগস্ত্য প্রত্যাবর্তনের প্রতীক্ষার মতো নতশিরে মৃত্যুর প্রতীক্ষা করিয়া বসিয়া রহিলেন। ভুল বলা হইল। মৃত্যুর প্রতীক্ষা সেই দিন হইতেই করিয়াছিলেন কিনা কে জানে, কিন্তু নতশির সেই দিনও তিনি হন নাই। নতশির হইলেন আরও 2 বৎসর পরে, প্রিভি কাউন্সিলের রায় যেদিন বাহির হইল সেই দিন। নতুবা স্ত্রী পুত্র কন্যার মৃত্যুর পরও এ বাড়িতে জলসা ঘরে বাতি জ্বলিয়াছে, সেতার সারেং ঘুঙুর বাজিয়াছে। বিপুল হাস্যধ্বনিতে নিশীথ রাত্রি চকিত চঞ্চল হইয়া উঠিয়াছে। ছোট গিন্নির পিঠে শিকারের হাওদা চড়িয়াছে। তুফান সেদিনও রোষে ক্ষোভে দরাদরি ছিঁড়িয়াছে। যাক, প্রিভি কাউন্সিলের বিচারে রায়বংশের ভূসম্পত্তি সব চলিয়া গেল। রহিল বাড়িঘর ও লাখ রাজের কায়েমি বন্দোবস্তটুকু। রায়বংশের আদি পুরুষ এইটুকু কাগজের উপর কালির শিকলে এমন করিয়া বাঁধিয়াছিলেন যে সেইটুকুতে হাত দিবার ক্ষমতা কাহারও হইল না। ওই বন্দোবস্তেই দেব সেবা চলে। ছোট গিন্নির বরাদ্দ চাল আসে, রহমতের বেতন হয়। মোট কথা এখনো যেটুকু আছে সে সেই বন্দোবস্তেরই কল্যাণী। এখন মাসের প্রথমেই চাল আসে। মাস বরাদ্দ বাদশা ভোগ চাল। নিত্য প্রাতে লাখরাজ বিল বন্দোবস্তের দরুন আসে মাছ। ওই বিল হতেই জলচল পাখির বন্দোবস্তের ফলে আসে পাখি। এ সমস্ত অতীত, কিন্তু শরণাতীত নয়। তাই এই জীর্ণ ফাটল ধরা রায়বাড়ির নাম এখনো রাজবাড়ি। শ্রীভ্রষ্ট বিশ্বম্ভর রায়ের নামই এ অঞ্চলে রায় হুজুর। সেটুকুই নূতন ধনী গাঙ্গুলি বাবুদের ক্ষোভের কারণ। তাহারা সোনার দেউল তুলিয়াছে মরা পাহাড়ের আড়ালে। পৃথিবী দেখে তাই মরা পাহাড়, সোনার দেউলের দিকে কেউ চায় না। তাহাদের দামি মোটরের চেয়ে বৃদ্ধ হস্তিনীর খাতির বেশি। মহিম গাঙ্গুলি ভাবে, মরা পাহাড়ের চূড়ো ভাঙতেই হবে আমায়। ছোট গিন্নির পিঠে ঘণ্টা উঠিতেই সে গরবিনীর মতো গা দোলাইতে আরম্ভ করিল। ঘণ্টা বাজিতে লাগিল, ঢং ঢং ঢং। নায়েব তারাপ্রসন্ন আসিয়া বিশ্বম্ভর বাবুর সম্মুখে দাঁড়াইল। বিশ্বম্ভর বাবু বসিয়াছিলেন অন্দরের হল ঘরে। এখন এই একখানি ঘরই তিনি ব্যবহার করেন। দেয়ালে রায়বংশের কর্তা গিন্নিদের ছবি টাঙানো। সকলেরই প্রৌঢ় বয়সের প্রতিকৃতি। সকলেরই গায়ে কালী নামাবলী, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে জপমালা। বিশ্বম্ভর বাবু সেই ছবির দিকে চাহিয়াছিলেন। নায়েবকে দেখিয়া ধীরে ধীরে চোখ ফিরাইয়া ডাকিলেন, অন্ত হাত বাক্সটা দিয়ে তো। হাত বাক্স হইতে লোহার সিন্দুকের চাবি লইয়া সিন্দুকটা খুলিয়া ফেলিলেন। সিন্দুকের উপরের থাকে রায়বাড়ির ঝাঁপি শোভা পাইতেছিল। নিচের থাকে 2-3টি বাক্স। রায় টানিয়া বাহির করিলেন অতি সদৃশ্য বাক্স। এটি তাহার মৃতা পত্নীর গহনার বাক্স। রায় বাক্সটি খুলিলেন। বাক্সটির গর্ভ প্রায় শূন্য। অলঙ্কারের মধ্যে একটি সিঁথি রহিয়াছে। সেই সিঁথিটি 7 পুরুষের বধূবরণের মাঙ্গলিক সামগ্রী। ওইটা ছাড়া সব গিয়াছে। পাশের একটি খোপে কয়খানি মোহর। এগুলি কয়খানি রায়গিন্নির আশীর্বাদের মোহর, কয়খানি যুবক বিশ্বম্ভরের পত্নীকে প্রথম উপহার। বিবাহের বৎসরই তিনি মহালে যান। নজরানার মোহর হইতে কয়খানা তিনি পত্নীকে উপহার দিয়াছিলেন। তাহারই একখানা লইয়া নায়েবের হাতে নিঃশব্দে তিনি তুলিয়া দিলেন। নায়েব চলিয়া গেল। কিছুক্ষণ পরই ছোট গিন্নির শব্দ সুউচ্চ হইয়া উঠিল। রায় আসিয়া জানালায় দাঁড়াইলেন। ছোট গিন্নির মাথায় তেল দেওয়া হইয়াছে। ললাটের তৈলসিক্ত অংশটুকু ঘিরিয়া সিঁদুরের রেখা আঁকা। ছোট গিন্নি হেলিয়া দুলিয়া চলিয়াছে।
অপরাহ্নে গাঙ্গুলিদের ঝকঝকে মোটরখানা আসিয়া লাগিল রায়বাড়ির ভাঙা দেউড়িতে। গাড়ি হইতে নামিলেন মহিম গাঙ্গুলি। নায়েব তারাপ্রসন্ন তাড়াতাড়ি বাহির হইয়া সাদরে অভ্যর্থনা করিয়া কহিল, আসুন আসুন। অনন্ত দোতলা হইতে ঘটনাটা দেখিয়াছিল। সে তাড়াতাড়ি নিচে আসিয়া রায়বাড়ির খাস বৈঠকখানার দরজাটা খুলিয়া চলিয়া গেল। মহিম কহিল, এ ঠাকুরদা কোথায়? দেখা করবো যে। গাঙ্গুলি বংশ চিরদিন রায় দপ্তরের এলাকায় মহাজনী করিয়াছে। মহিমের পিতা জনার্দন পর্যন্ত রায়বাড়ির কর্তাকে বলিয়াছে হুজুর। তারাপ্রসন্ন মহিমের কথার ভঙ্গিতে অসন্তুষ্ট হইয়া উঠিয়াছিল, কিন্তু মুখে মিষ্টভাবে বলিল, হুজুর এখনো ওঠেননি, খেয়ে শুয়েছেন। ডেকে তুলতে বলে দিন। সে সাহস আমাদের কারো নেই। আপনি বরং বলে যান আমাকে কি বলতে হবে, আমি বলে দেব। না না, আমাকে দেখা করতেই হবে। অনন্ত আসিয়া রূপার গ্লাসে গাঙ্গুলির সম্মুখে শরবত ধরিল। গ্লাসটি লইয়া মহিম অনন্তকে প্রশ্ন করিল, ঠাকুরদা উঠেছেন রে? উঠেছেন, আপনার খবর দিয়েছি, ডাকছেন আপনাকে তিনি। শরবত পান করিয়া মহিম উঠিয়া দাঁড়াইয়া বলিল, বাহ, চমৎকার গন্ধটুকু তো। কিসের শরবত রে? অনন্ত মিথ্যা কথা বলিল, আগে কাশির মশলা, আমি জানি না ঠিক। মহিম দোতলার ঘরের মধ্যে প্রবেশ করিয়া বলিল, কই ঠাকুরদা, আপনি যে খেতে গেলেন না? এসো এসো, বসো ভাই। আমার ভারী দুঃখ হয়েছে ঠাকুরদা। বুড়ো ঠাকুরদা বলে ভুলে যাও ভাই। বুড়ো মানুষ, নিয়মের ব্যতিক্রম দেহে সহ্য হয় না। সে দুঃখ ভুলবো, কিন্তু রাত্রে পায়ের ধুলো দিতেই হবে। বিশ্বম্ভর ফর্সি টানার ভানে নীরব রহিলেন। শখ করে লখনৌ থেকে বাইজিয়া নিয়েছি। তাদের গানের কদর আপনি ভিন্ন, আমরা বুঝবো না। কিছুক্ষণ নীরবে তামাক টানিয়া রায় নলটি রাখিয়া দিলেন। তারপর বলিলেন, শরীর আমার বড় খারাপ ভাই মহিম। বুকে একটা ব্যথা হয়েছে, ইদানিং সেটা মাঝে মাঝে বড় কাতর করে আমাকে। মহিম কিছুক্ষণ নীরব থাকিয়া উঠিয়া বলিল, আচ্ছা তাহলে উঠি ঠাকুরদা, আমাকে যেতে হবে সদূরে। সাহেব সুবোধের নিয়ে আসতে হবে আবার, তারা সব আসবেন কি না? দুঃখ করো না ভাই। মহিম ঘর হইতে বাহির হইয়া আসিল। বারান্দায় একবার দাঁড়াইয়া সহসা বলিয়া উঠিল, এ বাড়িটা কি করে রেখেছেন ঠাকুরদা? মেরামত করানো দরকার যে। সে কথায় কেহ জবাব দিল না। অনন্ত শুধু বলিল, আসুন হুজুর। গাঙ্গুলি বাড়িতে নাচের আসর আলোর ঐশ্বর্যে ঝকঝক করিতেছিল। চাঁদোয়ার চারিপাশে নানা রঙের আলো। গাঙ্গুলিদের নিজেদের ডায়নামো। ইলেকট্রিক তারের লাইন বাড়াইয়া আলোর ব্যবস্থা হইয়াছে। খুঁটিগুলি গাছের পাতা ও ফুল দিয়া সাজানো। রঙিন কাগজের মালা চারিপাশ বেড়িয়া ঝুলিতেছে। নিচের শতরঞ্চির উপর চাদর বিছাইয়া আসর পড়িয়াছে। একদিকে সারি সারি চেয়ার, অন্যদিকে ঢালা বিছানায় সাধারণ শ্রোতাদের বসিবার স্থান। খানিক দূরে মেয়েদের আসর। রাত্রি 8টার মধ্যেই আসর বসিয়া গেল। তাবুলচি সারেঙ্গাদার আপন আপন যন্ত্রের সুর বাঁধিতেছিল। দুইজন পশ্চিমা নর্তকী পেশোয়াজ ওড়নায় অলঙ্কারে সজ্জিত হইয়া আসরে আসিয়া বসিল। আসরের কোলাহল মুহূর্তে নীরব হইয়া গেল। হ্যাঁ, রূপ বটে। গান আরম্ভ হইল। ওদিকে চেয়ারে বিশিষ্ট শ্রোতাদের মধ্যে মহিম গাঙ্গুলি বসিয়া। দুইজন নর্তকীর মধ্যে বয়োজ্যেষ্ঠা উঠিয়া গান ধরিয়াছিল। রেণু রেনা রে
না না রে নো রে নো। দীর্ঘ সুরে রাগিনীর আলাপে আলাপে আসরখানা যেন ঝিমাইয়া আসিল। শ্রোতাদের মধ্যে মৃদু কথাবার্তা শুরু হইয়া গেল। বিশিষ্ট শ্রোতা মহলে কি একটা হাস্য পরিহাস চলিতেছিল। গাঙ্গুলি বাড়ির চাপরাশির দল সাধারণ শ্রোতাদের পিছনে দাঁড়াইয়া হাঁকিয়া বলিল, চুপ চুপ। গান শেষ হইবার মুখে মহিম ভদ্রতা করিয়া বলিয়া উঠিল, বাহ 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 বাহ। নর্তকীর নৃত্য গীত ঈষৎ ক্ষুণ্ণ হইয়া গেল। গান শেষ করিয়া সে বসিয়া পড়িল। তরুণীটির সহিত মৃদু হাসিয়া কি কয়টা কথা বলিয়া এবার তাহাকে উঠিতে ইঙ্গিত করিল। দেখিতে দেখিতে আসর জমিয়া উঠিল। চপল গতির কণ্ঠ সঙ্গীতে ও চটুল নৃত্য ভঙ্গিতে যেন একটা পাহাড়ি ঝর্ণা আসরের বুকে ঝাঁপাইয়া পড়িল। তারিফে তারিফে আসরের মধ্যে একটা কলরোল উঠিল। বিশিষ্ট শ্রোতামহল হইতে টাকা নোট বকশিস আসিল। আর আসর অলস মন্থর হয় নাই। আসর ভাঙিলে মহিম ডাকিয়া বলিল, সকলে খুব খুশি হয়েছেন। সেলাম করিয়া বয়োজ্যেষ্ঠা কহিল, आप लोगों का मेहरबानी। সত্যি মহিমের মেহেরবানির অন্ত ছিল না। 3 দিন বায়নার স্থলে 5 দিন গাওনা হইয়া তবে শেষ হইল। বিদায়ের দিন আরও মেহেরবানি সে করিল। বিদায় করিয়া বলিয়া দিল, এখানে আমাদের রায়বাড়ি আছে, একবার ঘুরে যেও। বিশ্বম্বর রায় সমজদার আমির লোক, গাওনা হলেও হতে পারে। ওর কথা আমরা শুনেছি হুজুর, জরুর যাবে রায় বাহাদুরের দরবারে। ওহি ইরাদা আমার প্রথম থেকেই আছে। তারাপ্রসন্ন মনে মনে আগুন হইয়া উঠিল। সে বেশ বুঝিয়াছিল এ ওই কুটিল মহিম গাঙ্গুলির কূট চাল। অবশেষে একটা বেশ্যাকে দিয়া অপমানের চেষ্টা করিয়াছে। সে গম্ভীরভাবে বলিল, বাবুর তবিয়ত আচ্ছা নেই, নাচ গান এখন হবে না। মেহরবানি করকে। বাধা দিয়া তারাপ্রসন্ন বলিল, সে হয় না। মেরে নসিব। তাহারা উঠিবার উদ্যোগ করিতেছিল, এমন সময় দোতলা হইতে হাঁক আসিল। তারা প্রসন্ন। হুজুর, কে ওরা? গাঙ্গুলিদের বাড়ি ওরাই এসেছিল মুজরো করতে। শুধু হাতে ফিরিয়ে দিলে? सलाम पहुँचे हुजूर के पास। মুসলমানি কায়দায় ভূমিনত অভিবাদন করিয়া বাইজি আসিয়া সম্মুখে দাঁড়াইল। কাছারি ঘর হইতে এদিকে বারান্দা ও ঘরের খানিকটা দেখা যায়। বিশ্বম্ভরের কণ্ঠস্বর শুনিয়া বাইজি তাহাকে দেখিয়া উঠিয়া আসিয়াছে। ইত্তালা না দিয়া উপরে উঠিয়া আসার জন্য বিশ্বম্ভর রুষ্ট হইয়াছেন, কিন্তু তাহার সে রাগ রহিল না। বাইজির রূপ তাহার চিত্ত কোমল করিয়া দিল। বাইজি আবার অভিবাদন করিয়া বলিল, कसूर माफ करते हुकुम है मेहरबान, इत्तला ना दिए এসে পড়েছি। বিশ্বম্ভর দেখিতেছিলেন বাইজির রূপ। ডালিমের দানার মতো রং, সুরমা আঁকা টানা টানা 2টি চোখ, মাদকতা ভরা চাহনি, গোলাপের পাপড়ির মতো 2 ঠোঁট, ঈষৎ দীর্ঘ দেহখানি, ক্ষীণ কোটি, মৃত্যু যেন আলস্য ভরে দেহখানিতে বিরাম লইতেছে। এই চঞ্চল হইলেই সে মুখর হইয়া উঠিবে। বিশ্বম্ভর প্রসন্ন হাস্যে বলিলেন, বাইছে। অদূরবর্তী গালিচার উপর বাইজি সসম্ভ্রমে বসিয়া বলিল, হুজুর বাহাদুরের দরবারে
দ্রৌপদী গান শোনাবার জন্য হাজির। বিশ্বম্ভর বলিতে গেলেন, তাহার তবিয়ত খারাপ, কিন্তু কেমন লজ্জা হইল। একটা তওয়াইফের সম্মুখে মিথ্যা বলিতে বুঝি ঘৃণা হইল। उनके बारे में बहुत सुना है, भारी समझदार हुजूर बहादुर। गांगुली बाबू भी बोलें, आमिर इखानकार राजा अपनी। রায়ের নলের ডাক বন্ধ হইয়া গেল। মৃদু হাসিয়া বাইজির মুখের দিকে চাহিয়া বলিলেন, হবে মজলিস, সন্ধ্যের সময়। অনন্ত, এদের বাসা দিয়ে দে, নিচে তালুকদারের ঘর একখানা খুলে দে। আসুন। বাংলা বলিতে না পারিলেও বাংলা বুঝিতে বাইজির কষ্ট হইল না। উঠিয়া অভিবাদন করিয়া সে কহিল, बहुत नसीब मेरे, बहुत मेहरबानी हुजूर को। অনন্তকে অনুসরণ করিয়া সে চলিয়া গেল। নায়েব তারাপ্রসন্ন দাঁড়াইয়া ছিল। নির্বাক হইয়া সে দাঁড়াইয়া রহিল। কিছুক্ষণ পর সে কহিল, গাঙ্গুলিদের বাড়ি 100 টাকা রাত্রে নিয়েছে ওরা। তোমার তহবিলে কি? দেবোত্তরের তহবিলে 100 টাকা আছে। কিছুক্ষণ চিন্তা করিয়া রায় উঠিয়া লোহার সিন্দুক খুলিয়া বাহির করিলেন সেই বাক্সটি। বাক্সের মধ্য হইতে রায় বংশের মাঙ্গলিক সিদ্ধিখানি তুলিয়া তারাপ্রসন্নের হাতে দিয়া বলিলেন, দেবোত্তরের খাতায় খরচা লেখো। আনন্দময়ীর জন্য জড়োয়া সিথি খরিদ, দাম ওই 150 টাকা। আনন্দময়ী রায়বংশের ইষ্ট দেবী, পাষাণময়ী কালী। বহুদিন পর নিস্তব্ধ রায়বাড়ির তালা খোলার শব্দে প্রতিধ্বনিত হইয়া উঠিল। জলসা ঘরের দরজা জানালা খুলিয়া গেল। বাতি ঘরের তালা খুলিল। ফরাস ঘরে আলোক প্রবেশ করিল। অনন্ত ঘর দুয়ার ঝাড়িতেছিল। সাহায্য করিতেছিল নিতাই ও রহমত। ঠাকুরবাড়ির পুরানো ঝি মাজিতেছিল আশা সোঁটা গড়গড়া, বড় বড় পড়াত, গোলাপ পাশ, আতরদান। নায়েব তারাপ্রসন্ন দাঁড়াইয়া সমস্ত দিকের তদারক করিতেছিল। সদরে লোক পাঠাতে হবে নায়েব বাবু। ফর্দ করেছি আমি, শোনো দেখি কিছু ভুল হলো কিনা। ফর্দ শুনিয়া অনন্ত কহিল, সবই হয়েছে, বাদ পড়েছে 2টো জিনিস, ভরি 2 আতর আর বিলিতি বোতল কটা। ছিল তো একটা। তাতে খানিকটা আছে, মাঝে মাঝে একটু একটু এক একদিন খান তো। তবে আজ যদি চান একটা বোতলে হবে না নায়েব বাবু। কিন্তু পাঠাই কাকে? পায়ে হেঁটে সন্ধ্যের আগে কে ফিরবে? তুফানকে নিয়ে নিতাই না হয় যাক। হুজুর হুকুম না করলে? আচ্ছা, আমি বলে আসছি। বিশ্বম্ভর বাবু শুইয়াছিলেন। নায়েব গিয়া দাঁড়াইতেই তিনি বলিলেন, তোমাকে ডাকবো ভাবছিলাম। একবার গাঙ্গুলি বাড়িতে যাও, মহিমকে নিমন্ত্রণ করে এসো। আর গ্রামে ভদ্রলোক বেছে বেছে নিমন্ত্রণ করতে হবে। গাঙ্গুলি বাড়ি যাও তুমি নিজে। আগে তাই যাব। ছোট গিন্নির পিঠে গদি দিতে বলো। নায়েব কিছুক্ষণ অপেক্ষা করিয়া বলিল, তুফানকে নিয়ে নিতাইকে পাঠানোর দরকার সদরে। তাই যাক। আর কিছুক্ষণ পর তুফানের রেশা শুনিয়া রায়ের সম্মুখের জানালাটা খুলিয়া দিলেন। বাড়ির পিছন দিয়া দেবদারুর ছায়াচ্ছন্ন রায়দের নিজস্ব পথখানি পরিষ্কার দেখা যায়। ঘোড়ার খুরের শব্দ সেই পথে বাজিয়া উঠিল। রায় দেখিলেন ঘাড় বাঁকাইয়া দীপ্ত পদক্ষেপে তুফান দুর্দান্তপনা করিতে করিতে চলিয়াছে। তেমনি বাঁকানো ঘাড়, তেমনি পদক্ষেপ। আর কিছুক্ষণ পর ছোট গিন্নির পিঠের ঘণ্টা বাজিয়া উঠিল। রায় উঠিয়া বসিলেন। জানালা দিয়া দেখিলেন গরবিনী ছোট গিন্নি চলিয়াছে।
রায় বিছানা ছাড়িয়া ঘরের মেঝের উপর পদচারণা করিতে আরম্ভ করিলেন। দেহ মন কেমন তাহার চঞ্চল হইয়া উঠিয়াছে। সমারোহ, রায়বাড়িতে বহুদিন পর সমারোহ। ওদিকের জলসা ঘর হইতেই বোধ করি শব্দ আসিতেছিল, ঠুংঠাং ঠুংঠাং, বেলোয়ারির ঝাড়ের শব্দ। রায় ঘর ছাড়িয়া বারান্দায় বাহির হইয়া পড়িলেন। অনন্ত ঝাড় দেওয়ালগিরি হুকে হুকে টাঙাইতেছিল। পদশব্দে দুয়ারের দিকে চাহিয়া দেখিল, দুয়ারে দাঁড়াইয়া বিশ্বম্ভর রায়। তিনি চাহিয়া আছেন দেওয়ালের ছবিগুলির দিকে। প্রকাণ্ড হলের চারদিকে প্রাচীর বিলম্বিত রায়বংশের মালিকদের যুবা বয়সের প্রতিকৃতি। আদি পুরুষ ভুবনেশ্বর রায় হইতে তাহার নিজের পর্যন্ত সকলেরই বিলাস ব্যসনে মত্ত প্রতিকৃতি। পিতামহ রাবণেশ্বর রায় দাঁড়াইয়া আছেন শিকার করা বাঘের উপর পা রাখিয়া, হাতে সড়কি বল্লম, পিঠে ঢাল। পিতা ধনেশ্বর বসিয়া আছেন গদির উপরে, পাশে রায়গিন্নি। যুবক বিশ্বম্ভর তুফানের উপর আরূঢ়। রায়বংশ এই ঘরে ঝড়ের খেলা খেলিয়া গিয়াছে। রায়ের মনে পড়িল কত কথা। দুর্দান্ত রাবণেশ্বর এ বংশের প্রথম ভোগী পুরুষ। তিনি এই জলসা ঘর তৈয়ারি করাইয়াছিলেন, কিন্তু ভোগ করিবার সাহস তাহার হয় নাই। প্রথম যেদিন এই জলসা ঘরে তিনি মজলিস করিয়াছিলেন, সেই দিন রাবণেশ্বরের স্ত্রী পুত্র সব শেষ হইয়াছিল। বাতিদানের বাতি অর্ধদগ্ধ অবস্থাতেই নিভিয়াছিল। তারপর আর তিনি সাহস করিয়া জলসা ঘরের দুয়ার খোলেন নাই। সেই দিন রায়বংশের শেষ হইলেই যেন ভালো হইত। কিন্তু রাবণেশ্বর রায়বংশের মমতায় পুনরায় শালিকাকে বিবাহ করিয়াছিলেন। তিনি বলিতেন তাহার আনন্দময়ীর আদেশ। তাহারই পুত্র তারকেশ্বর এই জলসা ঘরের দুয়ার খুলিয়া আবার বাতি জ্বালিয়াছিলেন। তিনি এক রাত্রে এই ঘরে এক আমির বন্ধুর সহিত প্রতিযোগিতা করিয়া 500 মোহর এক বাইজিকে বকশিস দিয়া গিয়াছেন। তাহার নিজের কথা মনে পড়িল। চন্দ্রাবাই আসর ভাঙার পর বন্ধুদের লুকাইয়া চন্দ্রার সহিত আলাপ বুকের মধ্যে অক্ষয় হইয়া আছে। ফুলের স্তবকের মতো চন্দ্রা। অনন্তের হাতের কাজ বন্ধ হইয়া গিয়াছিল। মনিবের মুখের দিকে চাহিয়া তাহার হাত আর সরিতেছিল না। রায়ের মুখখানা থমথমে রাঙা, যেন কোন রুদ্ধ মুখ শিরা খুলিয়া আবদ্ধ রক্তধারা সে মুখে উৎসের মতো আজ উথলিয়া উঠিয়াছে। সন্ধ্যার পূর্বে অনন্ত পরাতের উপর রূপার গ্লাসে শরবত বসাইয়া রায়ের সম্মুখে নিঃশব্দে ধরিয়া দিল। রায় চাহিয়া দেখিলেন অনন্তের অঙ্গে জমিদার চোপদারের উর্দি, কোমরে পেটি, মাথায় পাগড়ি, বুকে রায়বাড়ির তকমা। তিনি নিঃশব্দে গ্লাসটি উঠাইয়া লইলেন। অনন্ত চলিয়া গেল। কিছুক্ষণ পর ফিরিয়া আসিয়া সম্মুখে কোঁচানো ধুতি, শুভ্র ফিনফিনে মুসলমান ঢঙের পাঞ্জাবি, রেশমের চাদর নামাইয়া রাখিল। রায় চিনিলেন 5 বছর পূর্বে মুর্শিদাবাদে জমিদার বন্ধুর বাড়ি যাইবার সময় এই পোশাক তৈয়ারি হইয়াছিল। প্রশ্ন করিলেন, সব ঠিক আছে? বাতি জ্বালা হচ্ছে। লোকজন? নাগরাস্তার ভান্ডারীরা বাপ বেটা এসছে। দেবোত্তরে নাগরাস্তার পাইক এসছে 4 জন। তারা দেউরিতে আছে। নিচে মোটরের হর্ন বাজিয়া উঠিল। অনন্ত ত্রস্ত পদে নিচে চলিয়া গেল। মহিম গাঙ্গুলি আসিয়াছে। শেডের বুকে চলাফেরার শব্দ শোনা যায়। নিচের তলায় অতিথি অভ্যর্থনার সাদর সম্ভাষণ।
পরস্পরের সহিত আলাপের গুঞ্জন উঠিয়াছে। ক্রমে জলসা ঘরে তাদের যন্ত্রের মৃদু সুর জাগিয়া উঠিল। তবলার ধ্বনিও শোনা গেল। সুর বাঁধা হইতেছে। অনন্ত আসিয়া দরজায় দাঁড়াইয়া ডাকিল, হুজুর। বিশ্বম্ভর বেশ পরিবর্তন করিয়া ঘরের মধ্যে পায়চারি করিতেছিলেন। উত্তর দিলেন, আসর বুঝতে পারছে না। জুতো দে। অনন্ত ঘরের মধ্যে দাঁড়াইয়া একটু ইতস্তত করিয়া নীরবে কোণের টেবিলের দেরাজ খুলিয়া বোতল ও গ্লাস বাহির করিল। দেরাজের উপরে সেগুলি নামাইয়া দিয়া জুতা বাহির করিয়া ঝাড়িতে বসিল। রায় একবার থমকিয়া দাঁড়াইলেন, আবার পায়চারি শুরু করিলেন। নিচের যন্ত্র সঙ্গীতের সুর ক্রমশ উচ্চ হইয়া উঠিতেছিল। হুজুর। আবার কয়বার তিনি ঘুরিলেন। সে গতি যেন ঈষৎ দ্রুত। অনন্ত প্রতীক্ষায় দাঁড়াইয়াছিল। ঘুরতে ঘুরতে রায় টেবিলের ধারে দাঁড়াইয়া বলিলেন, সোডা। প্রকাণ্ড বড় হলটার দিকে লম্বা ফালের মতো গদি পাতিয়া তাহার উপরে জাজিম বিছাইয়া শ্রোতাদের বসিবার স্থান নির্দিষ্ট হইয়াছে। পিছনে সারি সারি তাকিয়া হলের ছাদে পাশাপাশি তিনটি বেলোয়ারি ঝাড়ে বাতি জ্বলিতেছিল। দেওয়ালে দেওয়ালগিরিতে বাতির আলো বাতাসে ঈষৎ কাঁপিয়া উঠিতেছে। ঝাড় ও দেওয়ালগিরির কতকগুলিতে সেজ না থাকায় বাতাসে বাতিগুলি নিবিয়া গিয়াছে। দেওয়ালের গায়ে তাই মধ্যে মধ্যে স্বল্প ম্লান ছায়ারেখা দীর্ঘাকারে জাগিয়া উঠিয়াছে প্রচ্ছন্ন বিষণ্ণতার মতো। আসর বসিয়াছে, কিন্তু গতি এখনো অতি মৃদু। যন্ত্রবাদ্যের ঝঙ্কার অঙ্কুরের মতো সবে দেখা দিয়েছে। চারিপাশের আসরে বসিয়া ৩০-৪০ জন ভদ্রলোক মৃদু গুঞ্জনে আলাপ করিতেছেন। ৪-৫টা গড়গড়া ফর্সিতে তামাক চলিতেছে। তওয়াইফ দুজনে নীরবে বসিয়া আছে। মাঝে মাঝে কেবল মহিম গাঙ্গুলির কণ্ঠস্বর শোনা যায়। সিগারেট টান দিয়া সে নিবন্ত বাতিগুলির দিকে চাহিয়া বলিয়া উঠিল, কটা বাতি নিভে গেলে যে হে। কেহ এ কথার জবাব দিল না। সে ডাকিল, না বাবু। তারা প্রসন্ন দরজার সম্মুখে দাঁড়াইতেই সে বলিল, দেখুন আলো বেশ খোলেনি, আমার ড্রাইভারকে বলে দিন না দুটো পেট্রোম্যাক্স নিয়ে আসুক। নায়েব চুপ করিয়া রহিল। বয়োজ্যেষ্ঠা নর্তকীটি কেবল উর্দুতে বলিল, যেন শপথোক্তি করিল, इस घर में वो आलो मना है की? বাহিরে ভারী পায়ের জুতোর আওয়াজে নায়েব পিছনে চাহিয়া দেখিয়া সসম্ভ্রমে সরিয়া দাঁড়াইল। মুহূর্ত পরেই অনন্তের পিছনে দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইলেন বিশ্বম্ভর রায়। বাইজি দুজন সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল। মজলিসের সকলেও উঠিয়া দাঁড়াইয়াছিল। মহিমও আপনার অজ্ঞাতসারে অর্ধোত্থিত হইয়া হঠাৎ আবার বসিয়া পড়িল। রায় স্বল্প হাসিয়া বলিলেন, আমার একটু দেরি হয়ে গেল। তারপর তিনি আসন গ্রহণ করিলেন। তাকিয়াটা টানিয়া লইয়া মহিম সেটাকে সরাইয়া দিল। পকেট হইতে রুমাল বার করিয়া তাকিয়াটাকে কয়বার ঝাড়িয়া লইয়া বিরক্তি ভরে সে বলিল, বাপ রে বাপ, কি ধুলো। তারা প্রসন্ন আতর বিলি করিয়া গেল। সমস্ত গড়গড়া ফর্সির কলিকা বদল করিয়া রায়ের সম্মুখে তাহার নিজের ফর্সি নামাইয়া অনন্ত হাতে নল তুলিয়া দিল। বয়োজ্যেষ্ঠা বাইজি কুর্নিশ করিয়া উঠিয়া দাঁড়াইয়াছে। সঙ্গীত আরম্ভ হইয়াছে। সেই দীর্ঘ মন্থর গতিতে রাগিনীর আলাপ, কিন্তু একটু বৈচিত্র্য ছিল। আসর আজ নিস্তব্ধ। রায় চোখ মুদিয়া গম্ভীর ভাবে বসিয়া আছে।
গানের দীর্ঘ মন্থর গতির সমতায় বিশাল দেহ তাহার ঈষৎ দুলিতেছে। থাকিতে থাকিতে তাহার বাম হাতখানি উদ্যত হইয়া পাশের তাকিয়াটির উপর একটি মৃদু আঘাত করিল। ঠিক ওই সঙ্গে তাবলচির চর্মবাদ্য ঝঙ্কার দিয়া উঠিল। রায় চোখ মেলিলেন। বাইজির পায়ের ঘুঙুর সাড়া দিয়াছিল। নৃত্য আরম্ভ হইল। কলাপীর নৃত্য। আকাশে মেঘ দেখিয়া উতলা ময়ূরের নৃত্য ভঙ্গি। গ্রীবা ঈষৎ বাঁকিয়াছে। দুই হাতে পেশোয়াজের দুই প্রান্ত আবদ্ধ। পেখমের মতো তালে তালে নাচিতেছে। চরণে ঘুঙুর বাজিয়া উঠিল। রায় বলিয়া উঠিলেন, বাহ! সঙ্গে সঙ্গে নর্তকের নৃত্য মুখর চরণ চাপল্য স্থির হইয়া গেল। ওদিকে তবলায় পড়িল সমাপ্তির আঘাত। মহিম সরিয়া আসিয়া রায়ের কানে বলিল, ঠাকুরদা, আসর যে জমছে না, গলা শুকিয়ে এলো যে, কৃষ্ণাবাই সব ঠান্ডা করে দিল যে। কৃষ্ণাবাই ঈষৎ হাসিল। বোধ করি সে বুঝিল। অনন্ত শরবত আনিয়া মহিমের সম্মুখে ধরিয়াছিল। থাক, কদিন রাত্রি জেগে সর্দি করে আছে আবার। রায় ঈষৎ হাসিয়া অনন্তকে ইঙ্গিত করিলেন। অনন্ত ফিরিয়া গিয়া বড় পরাতের উপর হুইস্কি, সোডার বোতল, গ্লাস লইয়া দুয়ারে আসিয়া দাঁড়াইল। পানীয় প্রস্তুত করিয়া অনন্ত মহিমকে দিয়া দ্বিতীয় গ্লাস তুলিয়া আসরের দিকে চাহিল। সকলে নতশির হইয়া বসিয়াছিল। সে বিশ্বম্ভর বাবুর সম্মুখে সসম্ভ্রমে পানীয় অগ্রসর করিয়া ধরিল। নীরবে রায় গ্লাসটি ধরিলেন। মহিম অনেকক্ষণ ধরিয়া তরুণী বাইজিটিকে লক্ষ্য করিতেছিল। একটু নড়িয়া বসিয়া বলিল, পিয়ারি ভাই, এবার তুমি একবার আগুনে ছড়িয়ে দাও দেখি। পিয়ারি গান ধরিল। রায় চোখ মুদিয়াছিলেন। পিয়ারি চটুল নৃত্যে, চপল সঙ্গীতে মজলিসের মধ্যে যেন অজস্র লঘু ফেনার ফানুস উড়াইয়া দিল। মহিম মোহর মোহ হাঁকিতে লাগিল। বহুত আচ্ছা। রায়কর্তার ভ্রু কুঞ্চিত হইয়া উঠিয়াছিল। মহিমের সঙ্গতি ছাড়া উচ্ছ্বাস তাহাকে পীড়া দিতেছিল, কিন্তু তবু তিনি দুলিতেছিলেন সঙ্গীত মুগ্ধ অজগরের মতো। দেহের মধ্যে শনিতের ধারা। রায়বংশের শনিতের অত্যন্ত উগ্রতায় বেগবতী হইয়া উঠিয়াছে। পিয়ারি নাচিতেছে বিচিত্র বর্ণা প্রজাপতির মতো। পিয়ারিকে দেখিয়া মনে পড়ে লখনৌয়ের জোহরার কথা। কৃষ্ণার সঙ্গে সাদৃশ্য দিল্লিওয়ালি চন্দ্রাবাইয়ের। চন্দ্রাবাই তাহার জীবনের একটা অধ্যায়। পিয়ারির নৃত্য শেষ হইল। রায় ভাবিতেছিলেন অতীতের কথা। চিন্তা ভাঙিয়া গেল টাকার শব্দে। মহিম পিয়ারিকে বকশিস দিল। মহিম নিয়ম ভঙ্গ করিয়াছে। প্রথম ইনাম দেবার অধিকার গৃহস্বামীর। চকিত হইয়া রায়ের সম্মুখে পাশে চাহিলেন। নাই, সম্মুখে রূপার পরাত নাই, আধারও নাই। মাটির দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া বসিয়া রহিলেন। কৃষ্ণাবাই তখন গান ধরিয়াছে। আসরের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত তরঙ্গের মতো তাহা উচ্ছ্বসিত হইয়া ফিরিতেছিল। তাহার গতি তাড়িত বায়ু তরঙ্গ শ্রোতাদের বুকে আঘাত করিতেছে।
करू सजनी आए न बालम आए न बालम क्या करू सजनी आए न बालम तरपत बीती मोरी तरपत 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 बीती मोरी ऊन बिन रतिया तरपत बीती मोरी ऊन बिन रतिया आए न बालम क्या करूँ सजनी आए न आए न आए न রায় সব ভুলিয়া গিয়াছিলেন। সঙ্গীত শেষ হইল। রায় বলিয়া উঠিলেন, বহুত আচ্ছা চন্দ্রা। কৃষ্ণা সেলাম করিয়া কহিল, बादी की नाम कृष्णाबाई। ওদিক হইতে মহিম ডাকিল, কৃষ্ণভাই থোড়া ইনাম ইধার। রায় উঠিয়া পড়িয়াছিলেন। ধীর পদক্ষেপে মজলিস অতিক্রম করিয়া বাহির হইয়া গেলেন। বারান্দার পূর্বে পাদুকা শূন্য বলিষ্ঠ পদক্ষেপ ক্রমশ ক্ষীণ হইয়া মিলাইয়া গেল। তিয়ারি ভাই এবার তোমার আর একখানা। हुजूर बहादुर को आने दीजिए। আসছেন তিনি, তার আর কি, ওই ওই বোধহয় আসছেন তিনি। রায় নয়। প্রবেশ করিল নায়েব মশাই তারাপ্রসন্ন। একটি রূপার রেকাব আসনে সে নামাইয়া দিল। রেকাবের উপর দুইখানি মোহর। বাবু ইনাম দিলেন। তিনি কই? তার বুকে ব্যথা ধরেছে, তিনি আর আসতে পারবেন না। আপনারা গান শুনুন, তিনি মাপ চেয়েছেন সকলের কাছে। মজলিসের মধ্যে অস্ফুট একটা গুঞ্জন উঠিল। মহিম উঠিয়া তাচ্ছিল্যময় আলস্য ভরে একটা আড়মোড়া ভাঙিয়া বলিল, ওঠে তারা প্রসন্ন, কাল আবার সাহেব আসবেন। তারাপ্রসন্ন আপত্তি করিল না। অপর সকলেও উঠিয়া পড়িল। মজলিস ভাঙিয়া গেল। ঘরের মেঝের উপর রায়গিন্নির হাত বাক্সটা খোলা পড়িয়াছিল। গর্ভ তাহার শূন্য। রায় নিজে ভ্রক্ষেপহীনভাবে ঘরের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছিলেন উন্নত শিরে। রায়বাড়ির মর্যাদা ক্ষুণ্ণ হয় নাই। উত্তেজনায় সুরার উগ্রতায় দেহের রক্ত যেন ফুটিতেছিল। স্থান কাল আজ সব উলটপালট হইয়া গিয়াছে। অন্যমনস্কভাবে তিনি ঘরের বাহির হইয়া পড়িলেন। জলসা ঘরের আলোকের দীপ্তি তাহাকে আকর্ষণ করিল। আবার আসিয়া তিনি জলসা ঘরে প্রবেশ করিলেন। শূন্য আসর। দেওয়ালের বুকে শুধু জাগিয়া আছেন রায় বংশধরগণ। বিশ্বম্ভর খোলা জানলার দিকে চাহিলেন। জ্যোৎস্নায় ভুবন ভরিয়া গিয়াছে। বসন্তের বাতাসে সর্বাঙ্গে মুচকুন্দ ফুলের গন্ধ মাখা। কোথায় কোন গাছে বসিয়া একটা পাপিয়া অশ্রান্ত ঝঙ্কার তুলিয়া ডাকিতেছে, পিউ কাহা পিউ কাহা। রায়ের মনের মধ্যে সঙ্গীত গুঞ্জন উঠিল। মাথার উপরে দেখিলেন চাঁদ মধ্য গগনে। পদশব্দে পিছনে ফিরিলেন। অনন্ত বাতি নিভাইবার উদ্যোগ করিতেছে। রায় নিষেধ করিলেন। থাক। অনন্ত চলিয়া যাইতেছিল। রায় ডাকিলেন, এসরাজটা এনে দে আমার। অনন্ত এসরাজ লইয়া আসিল। জানালার সম্মুখে এসরাজ কোলে রায় বসিয়া বলিলেন, ঢাল। পরাতের উপর খোলা বোতল পড়িয়াছিল। রায় ইঙ্গিত করিয়া দেখাইয়া দিলেন। পানীয় দিয়া অনন্ত চলিয়া গেল। এসরাজের তারের বুকে ছড়ির টান পড়িল।
নিস্তব্ধ পুরীর মধ্যে সুর জাগিয়া উঠিল। হঠাৎ রায়ের কানে বাজিতেছিল, आए न बालम तरपात बीते मोरे तरपात तड़पात तरपात बीते मोरे ऊन बिन रतिया तरपात बीते मोरे ऊन बिन रतिया। রায় এসরাজ ঠেলিয়া দাঁড়াইলেন। মৃদু স্বরে তিনি ডাকিতেছেন, চন্দ্রা। তাহার চন্দ্রা, এ গানও যে চন্দ্রার। বাহির হইতে মিঠা গলায় কে ডাকিল। জনাব। রায় ব্যগ্রভাবে ডাকিলেন, चंद्रा आओ, इधर आओ, दोस्त चला गया। चंद्रा। কৃষ্ণা স্মিত সলজ্জ মুখে আসিয়া অভিবাদন করিয়া দাঁড়াইল। রায় বোতলের ছিপি খুলিতেছিলেন। হাত বাড়াইয়া কৃষ্ণাবাই বলিল, जनाब की हुक्म है तो बादी दे सकते हैं। মৃদু হাসিয়া বোতল ছাড়িয়া দিলেন। কৃষ্ণা বোতল খুলিয়া দিল। মদ ঢালিয়া গ্লাস রায়বাবুর হাতে তুলিয়া দিল। আবার এসরাজের সুর উঠিল। সঙ্গে সঙ্গে কৃষ্ণা মৃদুস্বরে গান ধরিল। কৃষ্ণা গাহিতে গাহিতে নাচিতে আরম্ভ করিল। সে গাহিল, রনা রনা রনু রে ঊর্ধ্বমুখে হাত দুইটি তুলিয়া সে নাচিতেছিল। রায় এসরাজ ফেলিয়া টপ করিয়া হাতের মুঠোতে কৃষ্ণার পা দুইটি ধরিয়া উচ্চে তুলিয়া তালে তালে তাহাকে নাচাইয়া দিলেন। नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं। গান শেষ হইল। কৃষ্ণা পড়িয়া যাইবার ভানে চিৎকার করিয়া উঠিল। পর মুহূর্তে সে নামিয়া পড়িল। সুরামত্ত রায় আদর করিয়া ডাকিলেন, चंद्रा, चंद्रा प्यारी। গানের পর গান চলিল, সঙ্গে সঙ্গে সুরা। একটা বোতল শেষ হইয়া গিয়াছে, দ্বিতীয় বোতলটাও শেষ হয় হয়। একটু পরেই বাইজির অবশ দেহ এলাইয়া পড়িল ফরাসির উপর। বিশ্বম্ভর তখনও বসিয়া মত্ত নীলকণ্ঠের মতো। বাইজির অবস্থা দেখিয়া ঈষৎ হাসিলেন। একটা তাকিয়া সযত্নে তাহার মাথায় দিয়া ভালো করিয়া তাহাকে শোয়াইয়া দিলেন। তারপর এসরাজ টানিয়া লইয়া বাজাইতে আরম্ভ করিলেন। দ্বিতীয় বোতলটা শেষ হইতে চলিল, কিন্তু রাত্রি শেষ হইল না। এমন সময় গাঙ্গুলি বাড়ির ঘড়ি বাজিয়া উঠিল। ঢং ঢং ঢং। রায়বাড়ির খিলানে খিলানে পারাবতের গুঞ্জন উঠিল। রায়ের চমক ভাঙিল। নিত্য এই শব্দে নিদ্রা ভাঙে। তিনি উঠিয়া পড়িলেন। একবার শুধু নিদ্রিত কৃষ্ণাকে আদর করিলেন। चंद्रा, चंद्रा प्यारी। তারপর বারান্দার বাহিরে আসিয়া তিনি ডাকিলেন, অনন্ত। অনন্ত গিয়াছিল ছাদে প্রভুর জন্য তাকিয়া গালিচাপা দিতে।
নিচে নামিয়ে আসিতেই রায় তাহাকে বলিলেন, পাগড়ির চাদর, সওয়ারের পোশাক দে। নিতাইকে বলে দে তুফানের পিঠে জিন দিতে, জলদি। সবিস্ময়ে অনন্ত প্রভুর মুখের দিকে চাহিল, দেখিল রায় গোঁফে চাড়া দিতেছেন। এই মূর্তি তাহার অপরিচিত নয়, কিন্তু বহুদিন দেখে নাই। সে মৃদুস্বরে বলিল, মুখে হাতে জল দিন। কিছুক্ষণ পরেই তুফানের রর্ষপূর্ণ হৃদয় শেষ রাত্রির বুক ভরিয়া উঠিল। তারাপ্রসন্নের ঘুম ভাঙিয়া গিয়াছিল। জানালা হইতে সে দেখিল তুফানের পিঠে বিশ্বম্ভর রায়, পরনে চোস্ত পায়জামা, গায়ে আচকান, মাথায় সাদা পাগড়ি। অন্ধকারে সম্পূর্ণ না দেখিলেও তারাপ্রসন্ন কল্পনা করিল পায়ে জরিদার নাগরা, হাতে চামর দেওয়া চাবুক। তুফান নাচিতে নাচিতে বাহির হইয়া যায়। মাঠের পর মাঠ অতিক্রম করিয়া ধুলার ঘূর্ণি উড়াইয়া তুফান তুফানের বেগে ছুটিতেছিল। শেষ রাত্রির শীতল বায়ু হু হু করিয়া রায়ের উত্তপ্ত ললাট স্পর্শ করিতেছিল। সুরার উগ্রতা ধীরে ধীরে শান্ত হইয়া আসিতেছিল। প্রান্তর শেষ হইয়া গ্রাম। গ্রামখানার নাম কুসুমডিহি। পাশ দিয়া তরকারি বোঝাই একখানা গাড়ি চলিয়াছে। চারিদিকে চাহিয়া দেখিয়া রায় চমকিয়া উঠিলেন। তুফানের পিঠের উপর কোথায়? এ তিনি কোথায়? ক্রমে চিনিলেন হারানো লাট কীর্তিহাট সম্মুখে। মুহূর্তে সোজা হইয়া লাগাম টানিয়া তুফানকে ফিরাইয়া সজোরে তাহাকে কষাঘাত করিলেন। আবার কষাঘাত। তুফান বিপুল বেগে ছুটিল। আস্তাবলের সম্মুখে আসিয়া রায় চারিদিকে চাহিয়া দেখিলেন পূর্ব দিকে আলোর রেশ ফুটিতেছে। রজনী এখনো যায় নাই। রায় ডাকিলেন, নিতাই, নিতাই। তিনি হাঁপাইতেছিলেন। অনুভব করিলেন তুফানও থরথর করিয়া কাঁপিতেছে। রায় নামিয়া পড়িলেন। দেখিলেন লাগামের টানে তুফানের মুখ কাটিয়া গিয়াছে। তাহার সমস্ত মুখটা রক্তাক্ত। শ্রান্ত তুফান কাঁপিতেছিল। রায় তাহার মাথায় হাত বুলাইয়া বলিলেন, বেটা, বেটা, বেটা। তুফান মুখ তুলিতে পারিল না। সুরার মোহ বোধ করি তখনও তাহার সম্পূর্ণ যায় নাই। বলিলেন, ভুল বেটা, তোরও ভুল, আমারও ভুল। লজ্জা কি বেটা তুফান? ওঠ, ওঠ, ওঠ। নিতাই পিছনে দাঁড়াইয়াছিল। সে বলিল, হুজুর, বড় হাঁপিয়ে পড়েছে, ঠান্ডা হলেই উঠবে। চকিত হইয়া মুখ ফিরাইয়া রায় দেখিলেন নিতাই। নিতাইয়ের হাতে তুফানকে দিয়া তড়িৎ পদে রায় বাড়ির মধ্যে প্রবেশ করিলেন। দ্বিতলে উঠিয়া দেখিলেন জলসা ঘর তখনও খোলা। উকি মারিয়া দেখিলেন ঘর শূন্য। অভিসারিকা চলিয়া গিয়াছে। সুরার শূন্য বোতল আসনে গড়াগড়ি যাইতেছে। ঝাড় দেওয়ালগিরির বাতি তখনও শেষ হয় নাই। এখনো আলো জ্বলিতেছে। দেওয়ালের গায়ে দৃপ্ত রায় বংশধরগণ, মুখে মত্ত হাসি। সভয়ে রায় পিছাইয়া আসিলেন। সহসা মনে হইল দর্পণে নিজের প্রতিবিম্ব দেখিয়াছেন। মোহ কেবল তাহারই নহে, 7 রায়ের মোহ ওই ঘরে জমিয়া আছে। দরজা হইতে তিনি ফিরিলেন। রেলিংয়ে ভর দিয়া ভিতার্থের মতো তিনি ডাকিলেন, অনন্ত, অনন্ত। অনন্ত সাড়া দিয়া ছুটিয়া আসিল। প্রভুর এমন কণ্ঠস্বর সে কখনো শোনে নাই। সে আসিয়া দাঁড়াইতেই
রায় বলিয়া উঠিলেন, বাতি নিভিয়ে দে, বাতি নিভিয়ে দে, জলসাঘরের দরজা বন্ধ কর, জলসাঘরের। আর কথা শোনা গেল না। হাতের চাবুকটা শুধু সশব্দে আসিয়া জলসাঘরের দরজায় আছড়াইয়া পড়িল। শুনলেন প্রখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সেরা গল্প জলসাঘর। গল্প পাঠে সুশীল মজুমদার, শেখর সমাদ্দার, অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, শিবাংশু ভট্টাচার্য, চৈতি মজুমদার, সোমনাথ রায়, রোহন ঘটক, মহেন্দ্র শীল। এই গল্প পাঠ কেমন লাগলো আপনার মতামত লিখে জানাতে ভুলবেন না। আমাদের এই প্রয়াস আপনাকে আনন্দ দিলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে। আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকবেন।